আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। এর আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম মানুষের মুখ বিবরে বা মানুষের মুখ গহ্বরের ভেতরে কিভাবে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যের যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক হয়। আজকে আমরা এই খাদ্যদ্রব্যকে আরেকটু নিচের দিকে নিয়ে যাব, অর্থাৎ আমরা স্টোমাকের ভেতরে নিয়ে যাব। সেখানে আমরা দেখব যে মানুষের পাকস্থলীর অভ্যন্তরে কিভাবে খাদ্যের পরিপাক প্রক্রিয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 3 নিয়ে, মানব শরীরতত্ত্ব, পরিপাক এবং শোষণ এই অধ্যায় নিয়ে। আজকে আমরা এর তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব, যেখানে স্টোমাকের ভেতরে মানুষের বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকের গল্পগুলো আমরা আজকে জানব। তো শিক্ষার্থীরা, আমরা এখানে একটা পাকস্থলীকে দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে এটি আমাদের পরিপাকতন্ত্রের কোন অংশ, এটি স্টোমাক বা এটি একটি পাকস্থলী, যার মধ্যে খাদ্যদ্রব্যগুলো কি হয়, সেখানে গলাধঃকরণের পর সেখানে সাময়িকভাবে জমা থাকে এবং এই জমাকৃত খাদ্যদ্রব্যের উপরে বিভিন্ন ধরনের পরিপাক হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখা জরুরি, স্টোমাকের অভ্যন্তরে কোনো ধরনের শর্করা জাতীয় খাবারের কিন্তু পরিপাক হয় না, সেখানে আমিষ এবং লিপিড জাতীয় খাবারই পরিপাক হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটি হলো স্টোমাক এবং এই স্টোমাকের অভ্যন্তরে বিভিন্ন রকম খাবার, এই খাবারের কোন অংশটা বা এই কোন ধরনের খাবারগুলো আমাদের এখানে পরিপাক হয়ে সরল উপাদানে বা আমাদের অ্যাবজর্ব করার মতো উপাদানে পরিণত হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি বা আজকে জানবো। আমরা বলছি যে এখানে কিভাবে খাদ্যের পরিপাক হয়। তোমরা লক্ষ্য করে দেখো যে এটি একটি আমাদের পরিপাকতন্ত্রের মতো একটা যন্ত্র, তাই না? তার মাধ্যমে কি হচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করো যে এখানে বিভিন্ন রকম কাজ চলে, যান্ত্রিক কাজ চলে। অর্থাৎ আমরা এটাকে স্টোমাককে একটা যান্ত্রিক কার্যাবলীর সাথে যেমন তুলনা করতে পারি, তেমন এর ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান আছে। তার মধ্যে হলো রাসায়নিকভাবেও এটাকে আমরা চিহ্নিত করতে পারি। একটা হলো যান্ত্রিক কাজ, একটা হলো রাসায়নিক কাজ। আমরা স্টোমাকের এই যান্ত্রিক এবং রাসায়নিক উভয় কাজেই আমরা এখানে আজকে দেখব। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে পাকস্থলীতে খাদ্যের পরিপাক কিভাবে হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে। এর আগেও আমরা দেখেছিলাম যে আমাদের ডায়াফ্রামের নিচে উদরের উপরে অবস্থিত প্রায় 25 সেন্টিমিটার লম্বা এই যে আমাদের অন্ননালী বা ইসোফ্যাগাসের পরেই 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা, 15 সেন্টিমিটার পর্যন্ত এটা কি চওড়া হয়ে থাকে এবং এর ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1500 মিলিলিটার পর্যন্ত। আমরা এর আগেও পাকস্থলী সম্পর্কে জেনেছি এবং পাকস্থলীর বিভিন্ন অংশের সাথে তোমাদের পরিচয় নিশ্চয়ই আছে। তোমরা জানো যে পাকস্থলীকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করেছি, অর্থাৎ ফান্ডাস, পাইলোরাস এবং কার্ডিয়া, এই 3টি অংশে আমরা ভাগ করেছি। আমরা এর আগেও আলোচনা করেছিলাম, আমরা এটাকে বলছি যে কার্ডিয়াক স্ফিংটার। অন্ননালী থেকে এই পাকস্থলীতে আসার এখানে কি থাকে, স্ফিংটার থাকে। এটা খুলে গেলেই পাকস্থলীর ভেতরে খাবার ঢুকে যায় এবং এটা খোলা বন্ধ হওয়া এইগুলো স্বয়ংক্রিয়। একই রকমভাবে খাবার দাবার যখন এখানে পরিপাক হয়ে যায়, পরিপাককৃত খাবার যখন ডিউডেনামে প্রবেশ করে, তখন এই ডিউডেনামের পাইলোরিক স্ফিংটার খুলে গিয়ে এই ডিউডেনামে প্রবেশ করে। তো আমরা এই পাকস্থলী সম্পর্কে জানি, এর আগে আমরা দেখেছিলাম যে পাকস্থলীর মধ্যে কি আছে, এখানে বিভিন্ন পেশির স্তর রয়েছে এবং এই পেশির স্তরগুলো 3 ধরনের। একটা অনুদৈর্ঘ্য পেশির স্তর, আর একটা বৃত্তাকার পেশির স্তর এবং আরেকটা হচ্ছে কি আড়াআড়ি পেশির স্তর। এগুলো আমরা এর আগের একটি পাঠের মধ্যেও আলোচনা করেছি। যেহেতু আজকে আমরা পাকস্থলীর ভেতরে পরিপাক, তাই পাকস্থলীটা সম্পর্কে আরেকটু আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পাকস্থলীর ভেতরে এই যে অংশটা রয়েছে, অর্থাৎ ভেতরের দিকে যে দেয়ালটা রয়েছে, সেটি হলো এরকম ভাঁজ খাওয়া, যার নাম বলেছিলাম আমরা রোগী। এটার নাম হচ্ছে কার্ডিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটু দেখে থাকি, একেবারেই ভেতরের দিকে পাকস্থলীর যে লেয়ার রয়েছে সেটি হচ্ছে মিউকোসা। এই লেয়ারের নাম বলেছি আমরা কি, মিউকোসা। আমরা বলছি এটা ইনার মোস্ট লেয়ার। এই যে লেয়ারটাই অনেক বড়, যার নাম বলেছি আমরা ইনার মোস্ট লেয়ার, মানে ভেতরের দিকে, সবচেয়ে ভেতরের দিকে। তারপরে আমরা মিউকোসার পরে বলছি সাব মিউকোসা, মানে একেবারে ভেতর থেকে তার উপর দিকে যদি আসি আমরা, তাহলে এই যে জায়গাটুকু তার নাম বলেছিলাম সাব মিউকোসা। এবং আমরা বললাম যে মাসেল লেয়ার। তারপরেই আমরা 3 ধরনের মাসেলের কথা বললাম, যে স্টোমাকের মধ্যে 3 ধরনের মাসেল রয়েছে। একটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি আর আড়ি পেশি। এখানে 3 ধরনের মাসেল লেয়ার দেখতে পাচ্ছি। তারপরে বলেছি আমরা যে সাবসেরোসা, এর মধ্যে আরেকটা আছে হলো সাবসেরোসা।
একেবারেই বাইরের দিকে যে লেয়ারটা থাকে তার নাম হচ্ছে সেরোসা, এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। তাহলে এই পাকস্থলীর মধ্যে অনেকগুলো, এটা বেশি বহুল এবং এর মধ্যে অনেকগুলো লেয়ার সমৃদ্ধ একটা অর্গান হচ্ছে কি পাকস্থলী। কারণ পাকস্থলীর মধ্যে অনেক ধরনের কাজ রয়েছে, বিশেষ করে এই মিউকোসা যে লেয়ারটা রয়েছে এর মধ্যে কিন্তু HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে তাকে অনেক পরিমাণে কি করতে হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নেয়ার মতো করে সে অভিযোজিত হয়েছে, তাকে এটা অ্যাবজর্ব করতে হয় HCl-কে, নাহলে সে নিজেও কি হয়ে যেত, হজম হয়ে যেত। এই জন্য এই মিউকোসা স্তরটা একটু ডিফারেন্ট। আমরা বলছি যে পাকস্থলীর আরো কিছু তথ্য আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। পাকস্থলী এটি থলি সদৃশ পেশিবহুল অঙ্গ এবং এর 3টি অংশ নিয়ে আমরা আগেও কথা বলেছি। আমরা বলেছিলাম যে পাকস্থলীর এই অংশের নাম বলেছি আমরা ফান্ডাস, এই অংশের নাম বলেছি আমরা কার্ডিয়াক এবং এই অঞ্চলের নাম বলেছি আমরা পাইলোরাস বা পাইলোরিক। পাকস্থলীর প্রাচীর পেশি এবং মিউকোসা দিয়ে গঠিত এবং এক স্তর এপিথেলীয় কলা দ্বারা আবৃত অবস্থায় থাকে, এগুলো আমরা জেনেছি। পাকস্থলীর প্রাচীরে প্রচুর গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এটি ইম্পর্টেন্ট আমাদের জানার জন্য। আগে এই বিষয়গুলো আমরা আগে একটু আলোচনা করেছি। এবার চলো আমরা সেই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর দিকে যাই। আমরা বললাম পাকস্থলীর অভ্যন্তরে প্রচুর পরিমাণে কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এখানে দেখো তোমরা গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং এইগুলো হচ্ছে গ্যাস্ট্রিক পিট, যার ভেতর দিয়ে HCl খরিত হয়। এইগুলো ওই যে আমরা বললাম মিউকোসা, তার ভেতর দিয়ে কি হচ্ছে, গ্যাস্ট্রিক পিটের ভেতর দিয়ে HCl পাকস্থলীর মধ্যে চলে আসে। মিউকাস নিঃস্রাবী কোষ আছে এখানে, প্যারাইটাল কোষ রয়েছে, চিপ কোষ রয়েছে। কয়েক ধরনের কোষ আমরা দেখতে পাচ্ছি এখানে, চিপ কোষ, প্যারাইটাল কোষ, মিউকাস, নিঃস্রাবী কোষ। পাকস্থলীতে প্রচুর মিউকাসের ক্ষরণ হতে হয়, নাহলে কি হয়, পাকস্থলীর দেয়ালগুলো এই HCl-এর প্রভাবে কি হয়ে যেত, হজম হয়ে যেত, ক্ষতিগ্রস্ত হয়ে যেত, পড়ে যেত। আমাদের পেটের ভেতরের পাকস্থলী HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার পরেও, এই মারাত্মক বিধ্বংসী অ্যাসিড থাকার পরেও কিন্তু আমাদের পাকস্থলীর দেয়াল বা প্রাচীর পুড়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে না। কারণটা কি, এই মিউকাস থাকার কারণে আসলে এই ঘটনাটা ঘটে না। আমরা আবারও একটু গ্যাস্ট্রিক গ্রন্থি দেখতে পাচ্ছি এখানে, যে গ্যাস্ট্রিক গ্রন্থি কি করে, গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে। গ্যাস্ট্রিক গ্রন্থির মূল কাজ কি, গ্যাস্ট্রিক রস ক্ষরণ করা। এখান থেকে দেখো, এবং একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, যা থেকে প্রতিদিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। ক্যান ইউ ইমাজিন, আমাদের স্টোমাকের ভেতরে প্রায় 4 কোটি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে, এবং এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থেকে কি নিঃসৃত হয়, যে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। কতটুকু, প্রায় 2 লিটার। ডেইলি আমাদের এরকম 2 লিটার পর্যন্ত কি খরিত হচ্ছে, গ্যাস্ট্রিক জুস খরিত হচ্ছে পেটের অভ্যন্তরে। এই যে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো এখানে। এবার আমরা একটু আগেই বললাম যে আমাদের এখানে বিভিন্ন রকম কোষ রয়েছে। আমরা বলছি চিপ কোষ বা প্যারাইটাল কোষ রয়েছে, জাইমোজেনিক কোষ রয়েছে, মিউকাস কোষ রয়েছে, এবং আরো কয়েক ধরনের কোষ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করি আমরা যে এই কোষগুলো কোনটা থেকে কি কি খরিত হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ দ্বারা গঠিত। আমরা একটা বলছি অক্সিটোনিক বা প্যারাইটাল কোষ, এটা নাম দিয়েছি আমরা অক্সিটোনিক বা প্যারাইটাল কোষ বলেছি আমরা। সেখান থেকে HCl ক্ষরণ করে। তারপর মিউকাস কোষ থেকে মিউসিন খরিত হয়। জাইমোজেনিক অথবা পেপটিক অথবা চিপ কোষ, এইটারই 3টা নাম রয়েছে, জাইমোজেনিক, পেপটিক এবং চিপ কোষ। এখান থেকে পেপসিনোজেন এবং প্রোরেনিন ক্ষরণ করে। জি কোষ, যেটা গ্যাস্ট্রিক হরমোন ক্ষরণ করে। এটি আবার হরমোনটা ক্ষরণ করে কেন, গ্যাস্ট্রিক গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করার জন্য এই গ্যাস্ট্রিক হরমোন খরিত হয়ে থাকে। এই যে আমাদের এই পাকস্থলী, এটির ধারণ ক্ষমতা আমরা বলেছি 1000 থেকে প্রায় 1500 লিটার পর্যন্ত হয়ে থাকে, এবং সেখানে প্রচুর পরিমাণে HCl এবং অন্যান্য এনজাইমগুলো খরিত হয়। আমরা একটু আগে বিভিন্ন রকম কোষ থেকে বিভিন্ন এনজাইমগুলো দেখলাম। প্রতি 2 সপ্তাহ পর পর মানব পাকস্থলীর মিউকাস আবরণ নতুন করে সৃষ্টি হয়, অন্যথায় পাকস্থলী কি হয়ে যেত, হজম হয়ে যেত। মিউকাসের যে আবরণটা, এটি প্রত্যেক 2 সপ্তাহ পর পরই নতুন করে কি হচ্ছে, মিউকাসের আবরণগুলো পরিবর্তিত হয়, এটা হলো নতুন করে আবার এই আবরণ সৃষ্টি হয়। আমরা পাকস্থলীতে যান্ত্রিক পরিপাকটা একটু লক্ষ্য করি। পাকস্থলীর ভেতরে যখন খাবার প্রবেশ করে, দেখো খাবারের মণ্ডটা ইসোফ্যাগাস বা অন্ননালী দিয়ে, এটা একটা পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে, কি প্রক্রিয়া, পেরিস্টালসিস প্রক্রিয়া, যাকে বলছে আমরা ক্রমসংকোচন প্রক্রিয়া। এই ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে খাবারের যে বোলাসটা রয়েছে সেটি কি হয়,
সেটি এরকম ভাবে কোথায় প্রবেশ করতেছে? পাকস্থলীর ভিতরে প্রবেশ করে। এবার একটু লক্ষ্য করো যে সেই খাবারটা পাকস্থলীর মধ্যে চলে আসে, আসার পর সেই খাবারের উপরে পাকস্থলীর যে প্রাচীর রয়েছে, দেয়াল রয়েছে, সেই পাকস্থলীর দেয়ালের ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে কি হয়? খাবারটা বিভিন্ন উপাদানের সাথে মিশ্রিত হয়ে যায় বা গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক রসের সাথে মিশ্রিত হয়। শেষে এই খাদ্যদ্রব্যগুলো আবার যখন পরিপাকৃত খাদ্যগুলো, এই যে এখানে একটা স্ফিনক্টার দেখতে পাচ্ছি, পাইলোরিক স্ফিনক্টার, এটা খুলে গেলে এখান থেকে খাবার এই ডিউডেনামের ভিতরে প্রবেশ করে। এই হচ্ছে একটা পাকস্থলীর অভ্যন্তরে যান্ত্রিক প্রক্রিয়া। আমরা যদি আরেকটু ভালো করে দেখি এখানে, যে আমরা খাবার প্রথমে কি হলো, এখানে গৃহীত হলো, আমাদের ইসোফ্যাগাসের ভেতর দিয়ে খাবারটা নিচের দিকে ধীরে ধীরে যাচ্ছে এবং খাবারের যে এখানে বোলাসটা তৈরি হয়েছে, খাবারের মণ্ডটা তৈরি হয়েছে, সেটি কোথায় চলে গেল? এই যে আমাদের এখানে পাকস্থলীর গ্যাস্ট্রিক জুসের মধ্যে চলে গেল। এবং এখানে কি হয়? এখানে পাকস্থলী আবার নিজের ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আবার কি করে? বিভিন্ন খাদ্যের সাথে মিশ্রিত করে সেটাকে আবার টুকরো টুকরো করে ভেঙে ফেলে কিংবা তার ভেতরে এনজাইমের মাধ্যমে খাবারের সরল উপাদানে পরিণত করে। এবং যতটুকু সরল উপাদানে পরিণত হওয়ার পর যতটুকু পরিমাণ নিচে যাওয়া দরকার, ডিউডেনামে যাওয়া দরকার, এখান থেকে পাকস্থলী থেকে সেটা আবার কোথায় চলে যায়? এই স্ফিনক্টার খুলে গিয়ে ডিউডেনামের মধ্যে খাবার প্রবেশ করে। এই হচ্ছে প্রক্রিয়া আমরা জানলাম। তো এই যান্ত্রিক প্রক্রিয়াটা আরেকবার একটু দেখে নেই। আমরা বলছি পাকস্থলীতে খাদ্য প্রবেশের পর প্রতি 15 থেকে 20 সেকেন্ড পর পর পেরিস্ট্যালটিক সঞ্চালন ঘটে। 15 থেকে 20 সেকেন্ড পর পরই পাকস্থলীর এরকম একটা ক্রমসংকোচন প্রক্রিয়া দেখা যায়। এই যে আমরা দেখো পাকস্থলী নিজেই সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, ক্রমসংকোচনের মধ্যে খাদ্যের মধ্যে একটা আন্দোলন তৈরি হয়, খাদ্যের মধ্যে একটা গতি তৈরি করে তারা। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে পাইলোরিক স্ফিনক্টার খোলা, এই যে এখন পাইলোরিক স্ফিনক্টার খুলে গেছে এরকম অবস্থায়, অর্থাৎ পাকস্থলী থেকে খাবার ডিউডেনামের মধ্যে প্রবেশ করতেছে। এটাকে আমরা বলছি খাদ্যের গতি। আবার যখন এটা বন্ধ থাকে তখন আবার কি হয়? তখন খাবারগুলো পাকস্থলীর মধ্যে এসে জমা হয়ে থাকে। এটা একটা খাদ্যের গতি। তাহলে এভাবেই পাকস্থলীর ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের একটা কি তৈরি হয়? গতি তৈরি হয়। এবং খাদ্যের যেখানে কাইম, সেই কাইমটা গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়ে সেখানে আরো ভালোভাবে সেটি পরিপাকের জন্য কাজে লাগে। এই জন্য আমরা বলছি যে যান্ত্রিক পরিপাক প্রক্রিয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা একটু দেখে নিই যে পাকস্থলীতে স্ফিনক্টার খোলা এবং বন্ধ হওয়ার কিছু ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি। যখন খাবার প্রবেশ করে পাকস্থলীতে তখন এই স্ফিনক্টারটা বন্ধ থাকে। তারপর পাইলোরিক স্ফিনক্টার এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বন্ধ, এবং শেষে আবার কি হয়? যখন খাদ্য পরিপাক হয়ে যায় তখন পাইলোরিক স্ফিনক্টারগুলো খুলে যায় এবং পরিপাকিত খাবার ডিউডেনাম বা ক্ষুদ্রান্তের মধ্যে কি করে? প্রবেশ করে। তাহলে প্রথমেই হলো খাদ্যদ্রব্য জমা রাখা, এখানে জমা থাকে। এবার খাদ্যের মিশ্রণ এবং প্রচলন। দ্বিতীয় ধাপে এসে কি করে? খাবারের মিশ্রণ এবং খাবারকে কি করে? খাবারকে মিশ্রিত করে এবং তার উপরে কি হয়? পরিপাকের কার্যক্রম চলে। আর তৃতীয় ধাপে পাকস্থলীস্থ পাকমণ্ডের ডিউডেনামে স্থানান্তর বা পাকস্থলী খালিকরণ। পাকস্থমা খালি হয়ে যায়, পরবর্তী খাবার গ্রহণের জন্য সে আবার কি হয়? প্রস্তুত হয়ে যায়। এই প্রক্রিয়াগুলো হলো একটা যান্ত্রিক প্রক্রিয়া। এবার আমরা একটু দেখতে পাচ্ছি যে পাকস্থলীতে রাসায়নিক প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে। আগেও আমরা জানি যে এই হলো আমাদের গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক রস এখানে আছে। গ্যাস্ট্রিক রসের মধ্যে কি কি আছে? মিউকাস আছে, এইসিল রয়েছে, পেপসিনোজেন রয়েছে, প্রোরেনিন রয়েছে। হ্যাঁ, এই উপাদানগুলো মিলেই গ্যাস্ট্রিক জুস। তো আমরা ইসোফ্যাগাল স্ফিনক্টার এখানে আছে এবং পাইলোরাস, এগুলো দেখতে পাচ্ছি। পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো এনজাইম না থাকার কারণে পাকস্থলীতে পরিপাক হয় না, বা আমাদের মুখ থেকে নিশ্চিত যে শর্করাগুলো সেখানে যায় পরিপাকিত হয়ে স্টার্চগুলো, তার সাথে যদি কোনো এনজাইম থাকে সেগুলো পাকস্থলীতে গিয়ে কি হয়? সেগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। গ্যাস্ট্রিক রসের দুটি নিষ্ক্রিয় এনজাইম পেপসিনোজেন এবং প্রোরেনিন এই সেলের সংস্পর্শে আসলে কি হয়? সক্রিয় হয়। খুব মজার ব্যাপার এখানে আমরা দেখলাম যে আমাদের এখানে কি জীব কোষ বা জাইমোজেনিক কোষ কি ক্ষরণ করে? পাকস্থলীর জাইমোজেনিক কোষ সে হচ্ছে পেপসিনোজেন এবং প্রোরেনিন ক্ষরণ করে, কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ। যখনই এইচসিএল এর সংস্পর্শে চলে আসে তখন তারা কি হয়? অ্যাক্টিভ হয়ে যায়। আমরা সেই মজার ঘটনাটা এখানে দেখব। একটু লক্ষ্য করো যে এইচসিএল পাকস্থলীর মধ্যে অনুকূল পিএইচ কতটুকু? 1.2 থেকে 1.5। তার মানে পিএইচ এর মানটা কি? মানে এখানে অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি। হ্যাঁ, বুঝতেই পারছো তোমরা। এই মাত্রা বজায় রাখে ও আগত জীবাণু ধ্বংস করে ফেলে। পাকস্থলীতে খাদ্যদ্রব্যের সাথে যত জীবাণু চলে যায়, বিভিন্ন ব্যাকটেরিয়া যেতে পারে,
বা ভাইরাস যেতে পারে, অন্যান্য অণুজীব যেতে পারে। এগুলোকে কি করে, এই HCl-টা হাইড্রোক্লোরিক অ্যাসিড সেগুলোকে একদম সাফ করে দেয়, ওয়াশ আউট করে দেয়। নিষ্ক্রিয় পেপসিনোজনকে কি করে, HCl সক্রিয় করে, অ্যাক্টিভ করে এবং প্রোরেনিনকে রেনিনে রূপান্তর করে। তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় করা, প্রোরেনিনকে রেনিনে রূপান্তরিত করা, এবং সে এই রেনিনগুলো কি করে, দুধের কেসিনকে ভেঙে ফেলতে পারে। আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিব এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা একটা গ্লোমেরুলের কথা বলছি। এখানে একটা বিভিন্ন ধরনের গ্ল্যান্ড এখানে রয়েছে। আমরা ওই যে চিপ কোষের কথা বলছিলাম, যে জাইমোজেনিক কোষ, তারপর হচ্ছে কি চিপ কোষ, এই হচ্ছে প্যারাইটাল কোষ, গ্যাস্ট্রিকের মিউকোসা, হ্যাঁ, এখানে মিউকাস নিঃস্রাবী কোষ রয়েছে। এখান থেকে খরিত হয় কি, প্যারাইটাল থেকে দেখো খরিত হচ্ছে যে HCl এখান থেকে খরিত হলো। বাট এখানে পেপসিনোজেনের উপরে কাজ করে। পেপসিনোজেন এটি হলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাকে কি করে সক্রিয় করে দেয়। আবার এখানে দেখো পেপসিনোজেন থেকে কি খরিত হয়, পেপসিন খরিত হয়। এবং এই পেপসিন কার উপরে কাজ করে, বিভিন্ন প্রোটিনের উপর কাজ করে, প্রোটিনের কণা তৈরি করে বা প্রোটিন তৈরি, প্রোটিনকে ভেঙে সরল প্রোটিন তৈরি করে। পেপটাইড কণা বলছি আমরা, যাকে বলছি পেপটাইডে রূপান্তর করে। এই হচ্ছে এদের রাসায়নিক প্রক্রিয়াটা, যার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে। আমরা যদি পাকস্থলীর মধ্যে যে এনজাইমগুলো আছে এগুলোকে আরেকবার দেখি এবং কোনটা কোন কাজ করে সেগুলো আরেকবার জেনে নিই। আমরা শুরুতেই বলছি যে জিলেটিনেজ, পাকস্থলীর মধ্যে কি আছে, জিলেটিনেজ রয়েছে। আমরা যে ধরনের মাংসই খাই না কেন, মাছ খাই, বিভিন্ন প্রাণীর মাংস খাই না কেন, এই মাংসপেশির ভেতরে জিলেটিন থাকে। জিলেটিন একটা প্রোটিন। এই জিলেটিনকে ভাঙতে হলে একটা এনজাইম দরকার হয়, তার নাম জিলেটিনেজ। জিলেটিনের উপর কাজ করে সে পেপটোন এবং পলিপেপটাইড তৈরি করে, পেপটোন এবং পলিপেপটাইড তৈরি করে। এরপর আমরা বলছি হলো যে রেনিন এনজাইম কি করে। রেনিন এনজাইমটা দুধের উপরে কাজ করে সে ক্যাসিনকে ভেঙে প্যারাক্যাসিনে রূপান্তর করে, এটা আমরা জানি, এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। এরপর আমরা বলছি যে পেপসিনের কথা আমরা আগেও জানলাম। পেপসিনটা কি করে, সেগুলো প্রোটিনের উপর কাজ করে, পেপটোন এবং প্রোটিউজ। পেপসিন প্রোটিনের উপর কাজ করে, পেপটোন এবং প্রোটিউজ এই দুটোতে রূপান্তর করে। এরপর হলো লাইপেজ। আমরা জানি লাইপেজ লিপিডের উপর কাজ করে, মনোগ্লিসারাইড এবং ফ্যাটি অ্যাসিডোগ্লিসারাইডে রূপান্তর করে। প্রিয় শিক্ষার্থীরা, পাকস্থলীর অভ্যন্তরে বিভিন্ন এনজাইমগুলো এভাবেই কাজ করে। আমরা বললাম জিলেটিন যেটা কে ভেঙে কিসে পরিণত করে, পেপটোন এবং পলিপেপটাইডে রূপান্তর করে। রেনিন দুধের কেসিনকে ভেঙে প্যারাক্যাসিনে রূপান্তর করে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। লাইপেজটা পরে বলি, প্রোটিনের কথা বলি আগে। এই পেপসিন প্রোটিনকে ভেঙে কি করে, পেপটোন এবং প্রোটিওজে রূপান্তর করে। এবং লাইপেজ আমাদের লিপিডের উপর কাজ করে বা চর্বি জাতীয় খাদ্যদ্রব্যের উপর কাজ করে, মনোগ্লিসারাইড, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডও গ্লিসারলে রূপান্তর করে। এই হচ্ছে আমাদের পাকস্থলীর অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যাশা করছি আমাদের আজকের আলোচনা তোমাদের কিভাবে পাকস্থলীর অভ্যন্তরে বিভিন্ন রকম পরিপাক প্রক্রিয়া হয়ে থাকে সেটি পরিষ্কার করেছে। এবং তোমাদের কাছে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইবের প্রত্যাশায় এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।